চিত্ত চিরে চৈত্র মাস পর্ব ৭ লেখিকা মম সাহা আর আমি প্রীতম বলছি। ওরে পাখি বলিস তারে, কত ব্যথা রাখি গোপন করে। কখনো ব্যথারা মুখ থুবড়ে পড়ে, কখনো বা অশ্রু হয়ে ঝরে। নীল রঙের কালি দিয়ে লেখা ছোট দু লাইনের কথাগুলো কত সুন্দর, কত ব্যথার। চিত্রা বার কয়েক পড়ল লেখাগুলো, বেশ মনে ধরেছে। সে যখন এসএসসি দেয় তখন এখানে সেখানে এলোমেলো অবুঝ মনে কত কথাই লিখে রাখত, কত কবিতায় যত্নে করত। টিনেজার সময়টাই তো এমন, বয়ঃসন্ধিতে এসে ছেলে মেয়ে কিছুটা কাব্যিক হয়ে যায়। তাদের অতি রংচঙে আবেগ ঝরে পড়ে কাব্যের পাতায়। চিত্রাও তাদের থেকে আলাদা না, অথচ সেদিন যে কথাটা লিখেছিল একান্তই ফুরফুরে মনের আবেশ অনুভব করার জন্য, আজ সে লেখাটাই জীবনের চরম ব্যর্থতা মনে করাচ্ছে। সময় পাল্টাতে ঠিক কতটুকু সময় লাগে? ১ সেকেন্ড বা তারও কিছুটা কম। বা চোখের কাজল ঘেঁটে মুক্তোর মতন এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ে চিত্রার চোখের কোণে থেকে। আহা, কান্নারা এত অবাধ্য কেন? সময়টা আগস্টের ১৭ তারিখ, শুক্রবার। বেলা এখন ঠিক অপরাহ্ন। চিত্রার শরীরে নীল রঙের শাড়ি জড়ানো, চোখে গাঢ় কাজলের প্রলেপ। অভিমানিনীর প্রগাঢ় অভিমান ডাকতে যেন সক্ষম সেই কাজল। হয়তো নয়নের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিদের লুকানোর জন্য এ ব্যবস্থা। শ্যামলা শরীরে গাঢ় নীল রংটা ঠিক খারাপ লাগছে না, চলনসই থেকেও আরও দুধাপ বেশি ভালো লাগছে। পিঠ অবধি চুলগুলো বাতাসে উঠছে তার। আজকে বিশেষ দিন তার জীবনে, তাই এত সাজগোজ। জীবন তো কিছুর জন্য থেমে থাকে না, সে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হয় অনেক দূর। যদি এগিয়ে যাওয়াটা খুব দ্রুত হয় তবুও বোধহয় খারাপ হবে না। অপেক্ষিত সময়ের অবসান ঘটল। বাইরের ঘর থেকে চিত্রার ডাক ভেসে এলো। এই তো চিত্রার ডাক পড়েছে, নতুন কিছু শুরু হওয়ার আহ্বান এসেছে। চিত্রা বিছানায় বসে রইল, বুকের মাঝে যন্ত্রণাদের বিক্ষোভ মিছিল। তাদের যেন প্রতিবাদ বুকের মাঝে ঠাঁই দেওয়া মানুষটাকে ছাড়া আর কাউকে সহ্য করবে না চিত্রার জীবনে, কখনোই না। চিত্রা শ্বাস নিল, অনুভব করল এই চারপাশে বাহার ভাইয়েরই কেবল অস্তিত্ব। এই যে আলমারির ভেতর রাখা বাহার ভাইয়ের শুভ্র রঙের টি শার্ট, বইয়ের টেবিলের উপর বাহার ভাইয়ের নোটস, ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতরে বাহার ভাইয়ের কত শত ফেলে দেওয়া আতকাও সিগারেট, এই যে হৃদয় মাঝে পুষে রাখা আস্ত একটা বাহার ভাই, সব জায়গাতেই তো মানুষটা। তবে তাকে ভোলার জন্য এত আয়োজন কেন? এই আয়োজনের সার্থকতা কোথায়? ভাবনার মাঝে চিত্রার ঘরে প্রবেশ করল তার মা মুনিয়া বেগম। চোখে চিকন গ্লাসের চশমা, শরীরে কালো শাড়ি, মুখে চিকচিক করা ঘামের বিন্দুকণা। সে এসেই ব্যস্ত ভাঙিতে বলল, জিতু, তুমি সাজগোজ করেছো কেন? বাবার সাথে পাগল হয়েছ? সেখানে তুমি যাবে না। নিজের এত বড় ক্ষতি করার জন্য উঠে পড়ে কেন লেগেছ? আর তোমার বয়সই বা কত? এই বয়সে কিসের বিয়ে? কোনো বিয়েটি হবে না। মায়ের ব্যস্ততা মেশানো কথার পরিপ্রেক্ষিতে জবাব দিল না চিত্রা, কেবল মায়ের মুখের দিকে তাকিয়ে রইল অনিমেষ। মাটা এত সুন্দর কেন? ভাইয়াও মায়ের মতন সুন্দর। তাদের দেখলেই কেমন চোখে শান্তি শান্তি লাগে, ভালো লাগায় ছেয়ে যায় হৃদয় জমিন। মেয়ের কোনো হেলদোল না দেখে বিরক্ত হলো মুনিয়া বেগম। বিরক্তিকর কণ্ঠে বলল, তোমায় কি বলেছি শুনেছ? বিয়ের আশা বাদ দাও, তোমার বাবার তালে নাচা বন্ধ করো। এতটুকু একটা জীবন তোমার। বিয়ে তো করতেই হবে আম্মু। সমাজের চিরপরিচিত প্রথা অনুসারে মেয়েদের তো আজীবন বাবার ঘরে থাকার নিয়ম নেই। যেতেই যেহেতু হবে তবে আগেই যাই, পরে তো মায়া আরও বেড়ে যাবে আম্মু। মুনিয়া মেয়ের কথায় হতভম্ব হয়ে গেলেন, কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, চিত্রা, কি বলছো এসব? ভুল বলেছি আম্মু। তোমরা কি আর আমায় চিরদিন রেখে দিবে বলো? একদিন তো হস্তান্তর করা হবে আমাকে, তবে আজ কেন নয়? জীবনটা আমার এই এক একজনের হাতে কেবল হস্তান্তরিত হয়েই যাবে, পড়ে পাওয়া কি না? চিত্রা! মুনিয়া বেগমের কণ্ঠে চরম বিস্ময়। সে বিস্ময়ের স্রোতে যেন কথার খেয়েই হারিয়ে ফেলল। সারাদিন দুষ্টিমিতে মত্ত থাকা চিত্রার আজ কথাগুলোর ওজন বেশি। এত ভারী কথা যে আশা করেননি মুনিয়া বেগম। আজ তাহলে মেয়েটাকে এত অপরিচিত লাগছে কেন? কেমন অপরিচিত একটা অভয়াব মেয়েটার মাঝে। মুনিয়া বেগম হয়তো আরও কিছু বলতেন, কিন্তু তন্মধ্যেই নুরুল সওদাগরের আগমনে কথার নদীতে ভাঁটা পড়ল। নুরুল সওদাগরের মুখে বরাবর চেয়ে আজ হাসির রেখা বেশ গভীর। চোখে মুখে কেমন যেন একটা রাজ্যের শান্তি। শান্তিটা ঠিক কিসের? সবচেয়ে অপছন্দের মানুষটাকে চোখের সামনে দেখতে হবে না, এটাই কি কারণ তবে? মুনিয়া বেগম নিজের স্বামীর দিকে তাকালেন, তাচ্ছিল্য করে বলে উঠলেন,
আমার মেয়ের ধ্বংস না ডেকে আনলেও পারতে। নুরুল সওদাগর হয়তো প্রস্তুত ছিলেন না স্ত্রীর এহেন কথায়। তাই সে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। বিস্মিত কণ্ঠে বললেন, কি বলছো এসব? চিত্রা আমারও মেয়ে, ভুলে যেও না। বাবার একটা কথায় চিত্রার ভিতরের যত না পাওয়ার হাহাকার ছিল সব মিইয়ে গেল। জীবনের 18টা বছর সে কেবল অপেক্ষা করেছিল বাবার মুখ থেকে এই কথাটা শোনার জন্য। আজ মনে হচ্ছে বেঁচে থাকাটা সার্থক। বাবার আদর পাওয়ার জন্য চিত্রা এমন কয়েকটা অযৌক্তিক সিদ্ধান্ত না হয় মাথা পেতে নেবে, তবুও তো তার বাবার ভালোবাসা পাবে, এই ঢের। আচ্ছা, চিত্রা তোমার মেয়ে, কবে থেকে তাকে মেয়ে মানা শুরু করলে? তোমার জাত চাবে না? স্ত্রীর বিদ্রূপের হাসি দেখে গা জ্বলে উঠল নুরুল সওদাগরের। সে বেশ খানিকটা জোরেই বলল, মুনা, সাবধানে কথা বলো। বাড়ি ভর্তি মেহমান, নাটকটা বন্ধ করো। আমি চিত্রার খারাপ চাইব না নিশ্চয়ই। ভালো কেন চাইতে আসছো? আমার মেয়ের ভালোটা তোমার না চাইলেও হবে। যাদের ভালো এত বছর চেয়ে আসছো তাদেরটাই চাও, নাকি তাদের ভালোর জন্যই আমার মেয়ের এই সর্বনাশ করছো? কোনটা? মুনিয়া বেগমের কথা শেষ হতেই তার ডান গালে সশব্দে চড় বসালো নুরুল সওদাগর। এই ঘটনাটা মুনিয়া আর চিত্রা দুজনের কাছে অপ্রত্যাশিত ছিল। মুনিয়া বেগম তাই নিশ্চুপ হয়ে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। তন্মধ্যেই ওহি এলো, চিত্রাকে ধরে নিয়ে গেল পাত্রপক্ষের সামনে। চিত্রা কেবল পাথরের ন্যায় হেঁটে গেল। এ জীবনে হুট করেই তার চা পাগুলো হাওয়ায় মিলিয়ে গেল। কেবল মনে হলো বিফল এই বেঁচে থাকা। সময়টা ঠিক মধ্যরাত। ভিন দেশের মাটিতে পা রেখেছে অবনী। আজ 5 দিন হতে চলল। বাড়ির সবাই তাদের নিয়ম করে খোঁজ নিচ্ছে, কিন্তু তবুও অবনী কোথাও নিজেকে একা ফিল করে। এই একা অনুভব করাটা একাকিত্ব না বোধ হয়। আমজাদের মাঝে পুরনো আমজাদকে খুঁজে না পাওয়াটাই এই একা অনুভব হওয়ার কারণ। মানুষ সচরাচর যাকে যেভাবে দেখে অভ্যস্ত তাকে সেভাবেই দেখতে চায়। মানুষেরও যে বদল আসতে পারে তা যেন আমরা ভাবতে পারি না বা কোথাও একটা মানতে পারি না। হিমশীতল কেবিনের সাদা রঙের আরাম কেদারাটায় বসে বসে ঝিমুচ্ছে অবনী। রাত 3:30 বাজছে, অথচ তার ঘুম আসছে না। চেরে শরীরের বেশ উন্নতি দেখা দিচ্ছে। এতদূর আসাটা সার্থক, কিন্তু তবুও মনে কোথাও শান্তি নেই। অবনী বেগম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। কতক্ষণ এপাশ ওপাশ হাতড়ে নিজের ফোনটা হাতে নিল। কল লাগালো আমজাদ সওদাগরের ফোনে। আমজাদ সওদাগর প্রতিদিনই এসে মেয়েকে দেখে যান, অথচ থাকেন না। এমনকি অবনী বেগমকেও যেতে বলে না আমজাদ সওদাগরের বাসায়। বিষয়টা ভীষণ অদ্ভুত হলেও অবনী এতদিন মাথা ঘামায়নি। অথচ আজ মাঝরাতে তার এ কথাখানা মাথায় এলো। গত 5 দিন যাবৎ অবনী হসপিটালেই আছেন। আমজাদ তাকে বাড়িতে গিয়ে বিশ্রামও নিতে বলেনি। প্রথমবার কলটা বাজতে বাজতেই কেটে গেল। অবনী মুখ চোখ কুঁচকাল। তার হঠাৎ করেই সর্বাঙ্গে অস্বস্তি ছেয়ে গেল। তার মনে হলো তার অজান্তেই হয়তো ভীষণ অদ্ভুত কিছু হচ্ছে এই ভিন দেশে, যা খুব সস্তা আবরণে ঢেকে আছে। অবনী বেগম ঘুমন্ত চেরির দিকে তাকিয়ে একটা বড় নিঃশ্বাস ছাড়লেন। এই মাঝরাতেই সে সিদ্ধান্ত নিলেন আমজাদ সওদাগরের বাসায় যাওয়ার। যতটুকু জানে সে, হসপিটাল থেকে বাসার দূরত্ব মাত্র আধা ঘন্টা। বাড়ির ঠিকানাটাও তার জানা আছে। এই মাঝরাত্রিরে যে কোনো মূল্যেই তার সংশয় অস্বস্তির পরিসমাপ্তি ঘটতে হবে। তার মন যে মিছে ভয়ের আতঙ্কে তোলপাড় হচ্ছে তা এই মুহূর্তেই মেটাতে হবে। হসপিটালের নার্সকে চেরির কাছে রেখেই এই ভিনদেশের অপরিচিত রাস্তায় পা চালালো বাঙালি এই নারী। বাঙালি স্ত্রীদের আলাদা একটা শক্তি আছে। তারা সন্তান আর স্বামীর ক্ষেত্রে অদ্ভুত শক্তি সাহস পেয়ে যায়। সোফায় বসে থাকা বেশ সুন্দর দেখতে ছেলেটাই চিত্রাকে দেখতে এসেছে। নুরুল সওদাগরের ডিপার্টমেন্টেরই একজনের ছেলে সে। নাম নওশাদ। ছেলেটাকে নির্দ্বিধায় সুপুরুষ বলা যাবে। ফর্সা শরীর, উচ্চতাও যথেষ্ট, সুস্বাস্থ্য। কি ভীষণ সুন্দর। কালো রঙের পাঞ্জাবিটা বেশ মানিয়েছে শরীরে। ছেলেটার মা বাবাও ছেলেটার সাথে এসেছে। বেশ সুশীল পরিবারেরই মনে হলো। বেশ হেসে হেসে কথা বলল। এক দেখায় তাদের মেয়ে পছন্দ হয়েছে সেটাও বলেছে। চিত্রা মাথায় ঘোমটা দিয়ে কেবল ঠাঁই বসে রইল। ড্রয়িং রুম জুড়ে সবাই যার যার মতন দাঁড়িয়ে আছে, বসে আছে। চাঁদনির হাজবেন্ড মাহাতাবও আছে। শুক্রবার যেহেতু তার অফিসও বন্ধ। ছেলের বাড়ির থেকে প্রস্তাব দিল তারা আজই আংটি পরিয়ে যেতে চায়। নুরুল সওদাগরের মুখের হাসিটা বিস্তৃতি লাভ করল, অথচ সবাই তখনও হতভম্ব, আহাম্মক মনে আছে। তারা যেন কিছুই বুঝতে পারল না। বাবা মেয়ের এমন পরিবর্তন যেন সবাইকেই ভাবাচ্ছে। কি এমন হয়ে গেল যে এত বড় সিদ্ধান্ত নিতেও তারা দুবার ভাবছে না? বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সওদাগর সেখানে উপস্থিত নেই। সকালে নুরুল সওদাগর যখন চিত্রাকে দেখতে আসার প্রস্তাবটা জানিয়েছে, তখনই দুই ভাইয়ের এক রকমের কথা কাটাকাটি হয়েছে। এ প্রথম আফজাল সওদাগরের কথাকে গুরুত্ব দিল না তার ছোট ভাই। সেই কষ্টে দৌড় দিলেন সে। যা ইচ্ছে করুক গিয়ে সবাই।
তুহিনও বেশ চিৎকার চেঁচামেচি করেছে, কিন্তু শেষ মুহূর্তে চিত্রা থামিয়ে দিয়েছে তার ভাইকে। বাবা নাকি তার ভালোর জন্যই সিদ্ধান্ত নিয়েছে। তুহিনও রাগে ক্ষোভে ঘর থেকে বেরিয়ে গেছে। পাত্রের মা হাত জোড় করে বেশ বিনীত স্বরে বললেন, ভাই সাহেব, আপনাদের মেয়েকে আমার ভীষণ ভালো লেগেছে। মায়া মায়া মুখ, আপনারা দেখুন, আমরা চাচ্ছি আজই একটা পাকা ব্যবস্থা করে যেতে। নুরুল সওদাগর তো আনন্দে আত্মহারা। সবাই বেশ ভয়ে আছে এই ভেবে যে নুরুল সওদাগর আবার হ্যাঁ না করে দেয়। ভাবসাবও ঠিক তেমন মনে হচ্ছে। কথা ঘুরালো মাহতাব। বেশ বুদ্ধির সাথে হাসি মুখে উত্তর দিল, আন্টি, বিয়েটা তো আর এক কথায় হয় না। আপনারা খাবার খান, আমাদেরও তো পারিবারিক আলোচনা আছে, আমরা তা সেরে নিই। তাছাড়া তো মেয়েরও তো একটা মতামত আছে, তাই না? ভদ্র মহিলাও সম্মতির সুরে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, আপনারা আলোচনা করুন, আমাদের সমস্যা নেই। মহিলার কথায় সবাই স্বস্তির শ্বাস ফেলল। নুরুল সওদাগর যেন ভয়ঙ্কর খেলায় মেতেছেন, যে কোনো মূল্যে তাকে থামাতে হবে। সবাই যখন নিজ নিজ বাক বিতণ্ডায় ব্যস্ত, চিত্রা তখন পথ ধরল ছাদের দিকে। বাহার ভাইয়ের উপর অভিমান আর বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষায় সে অনলে ঝাঁপ দিতে যাচ্ছে। তবু কি বাহার ভাই তাকে আটকাবে না, বলবে না থেকে যেতে? বাহার ভাই বললে চিত্রা হাসতে হাসতে সব ভুলে যাবে, এমনকি বাবার ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষাও। সচরাচর আশ্বিন মাসে ঝড়ের আভাস পাওয়া যায় না। পেঁজা তুলোর দলেরা ছুটে যায় আকাশ ঘেঁষে, কেমন হাওয়ায় মিঠাইয়ের মতন দেখতে লাগে, আদুরে তুলতুলে। অথচ আজ আকাশে হাওয়ায় মিঠাইয়ের মতন তুলা নেই, আকাশে আজ ধ্বংসাত্মক রূপ। চিত্রার হৃদয়ের ভয়ানক বিধ্বস্ততা বোধহয় ছেয়ে গেছে আকাশেও। নিচে পারিবারিক বাক বিতণ্ডা চলছে। চিত্রা বেশ কায়দা করেই ছাদে চলে এলো। বাহার ভাইকে এক নজর দেখার অসুখে ধরেছে তাকে। যে কোনো মূল্যেই হোক, এই অসুখ তাড়াতাড়ি সারাতে হবে। নীল শাড়ির আঁচল বাতাসে উঠছে। ছাদে উঠতেই এক অন্যরকম দৃশ্য চোখে পড়ল চিত্রার। বাহার ভাই ছাদের কবুতর দুটাকে খাবার খাওয়াচ্ছেন। কবুতর দুটোকে ঠিক পালেন আসে, সবসময় ছেড়ে রাখে। যখন ইচ্ছে হয় তারা ফিরে আসে, খাবার খায়, চিত্রার সামনে উড়ে বেড়ায়, আবার নিজেদের মন মতন চলে যায়। বাহার ভাই কখনো এদের এত আদর যত্ন করেনি, আর আজ কিনা খাবার খাচ্ছে। চিত্রা ধীর পায়ে বাহারের কাছে এসে দাঁড়ালো। খুব মনোযোগ দিয়ে দেখল লোকটাকে। নিচে তাকে দেখতে আসা নওশাদ নামের ছেলেটা বাহার ভাইয়ের থেকেও বেশি সুন্দর। উচ্চতা একটু কম, তবে বেশ সুন্দর, ভদ্র, সুশীল, সরকারি চাকরি করে। অন্যদিকে বাহার ভাই প্রচুর অভদ্র, অসামাজিক, বেকার। বাহার ভাইয়ের এত এত নেগেটিভিটি, তবুও যেন বাহার ভাইয়ের তুলনা কারোর সাথে হবে না। তবুও বাহার ভাই অনবদ্য। আরে চিত্রা যে, তাই এই অসময়ে ছাদে? বাহারের কথায় ধ্যান ভাঙল চিত্রার। মানুষটা কত স্বাভাবিকভাবে কথাটা জিজ্ঞেস করলো, অথচ মানুষটার সাথে তার নীরব একটা মান অভিমান চলছে। যেই মান অভিমানের জন্য আজ চিত্রা এত বড় সিদ্ধান্ত নিয়েছে, অথচ যেন কিছুই হয়নি এমন একটা ভাব লোকটার কথায়। কথা টথা না বলার ব্রত করলে নাকি? বেশ ভালো তো। কথা না বললে মানুষ তোমাকে সিরিয়াসলি নেবে, একটা পাত্তা পাবে, বুঝলে? তোমার বাপ তো এমনিই দাম দেয় না, এখন যদি কথা না বলার কারণে একটু পাত্তা পাও, তাহলে খারাপ হবে না? বাহারের ঠাট্টা মারা কথায় খানিক রেগে গেল চিত্রা। রাগী কণ্ঠে বলল, আমার বাবাকে নিয়ে একদম এসব বলবেন না। আচ্ছা, বলবো না। বাহার খুব সহজভাবে যেন মেনে গেল চিত্রার কথাটা। চিত্রার রাগ আবার হারিয়ে গেল। মানুষটা এমন কেন? এমন না হলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? মান অভিমান কিনারে রেখে চিত্রা ধীর কণ্ঠে বলল, বাহার ভাই, আমি নীল শাড়ি পরেছি, কিছু বললেন না তো? বাহার কবুতরকে খাবার খাওয়াতে খাওয়াতে একবার হালকা করে তাকালো চিত্রার দিকে। তারপর আবার নিজের কাজ করতে করতে বলল, বেশ ভালো তো। তা তোমার শরীরে নীল শাড়িটা তেমন মানাচ্ছে না, তুমি বরং সাদা শাড়ি পরতে, মেঘের মতন লাগবে। বাহারের কথায় চিত্রার অভিমানীরা মাথা চাড়া দিয়ে উঠল, চোখ মুখ টলমল করে উঠল। বাহার ভাই এভাবে বলতে পারল, অথচ অষ্টাদশী বোঝেনি বাহার ভাই তার গোপন একটা ইচ্ছের কথা কেমন করে জানিয়ে দিল। বুঝলে অভিমানের জায়গায় ভালো লাগার সৃষ্টি হতো যে। বাহার আর চিত্রাকে সিক্ত করতে আকাশ চিরে বেরিয়ে এলো বৃষ্টির ফোঁটারা। হুট করেই তার আগমনের তাজ্জব মানব মানবী, ভিজে একাকার দুজনে। তন্মধ্যেই চিত্রা বলে উঠল, বাহার ভাই, আজ আমাকে দেখতে আসছে, ওরা আজই আংটি পরিয়ে যেতে চায়। ও তাই নাকি? বাহ, দারুণ খবর দিলে তো। মিষ্টি খাওয়াবে না? চিত্রা অবাক হলো বাহারের উত্তরে। বিস্মিত কণ্ঠে বলল, আপনি জানতেন না এটা? না তো, তোমাদের পারিবারিক ব্যাপার আমি আর কেমন করে জানবো? উত্তরটা বেশ স্বাভাবিকভাবে দিলেও চিত্রার মন মানতে চাইল না। সে দিবানিশি যে ছেলেটার জন্য পড়ে, সেই ছেলেটা নাকি তার এত বড় খবরটাই জানতো না।
এ কেমন মানুষ? চিত্রার অশ্রুরা ততক্ষণে বৃষ্টির পানিতে মিলেমিশে একাকার। কাঁপা কাঁপা কণ্ঠে সে বলল, আপনি কিছু বলবেন না বাহার ভাই? হ্যাঁ, বলবো তো। নতুন জীবনের জন্য তোমাকে শুভেচ্ছা। তুমি তো বাবার ভালোবাসার কাঙালি। তোমার যেন সেই ভালোবাসা মেলে। নিজের বাবার কাছ থেকে না হোক, জীবনসঙ্গীর বাবার থেকেই না হয় পেলে। বাহার ভাইয়ের উত্তরে চিত্রা ব্যথিত নয়নে চাইল। মানুষটার কি ব্যথা হচ্ছে না বুকে? তবে তার কেন রক্তক্ষরণ হচ্ছে? ভালোবাসা এত যন্ত্রণা কেন? বাহার ভাইরা এত অবুঝ কেন? যাও চিত্রা, নিচে যাও। তোমার সুপুরুষ হবু বর হয়তো অপেক্ষা করছে। সুন্দর মানুষের আশপাশে থাকলে তোমারই লাভ। সুন্দর মানুষ দেখলে চোখে একটু প্রশান্তি মেলে, বুঝলে? আমরা তো শালা পুড়ে ছাই। অথচ এই ছাইকেই আমার চাই। চিত্রার এত আবেগীয় কথাটাকেও বাহার বরাবরের মতন হেসে উড়িয়ে দিল। গা ছাড়াভাবে বলল, শোনো মেয়ে, বয়ঃসন্ধির আবেগ কেটে গেলে বাহারও কেটে যাবে। এই বয়সে ঠোঁট পুড়ে যাওয়া উন্মাদ বখাটেদেরই বেশি ভালো লাগে। কিন্তু যখন বাস্তবতা বুঝবে, তখন এই ভালো লাগা বড়জোর তোমার হাসির কারণ ছাড়া কিছুই না। যাও নিচে, তোমার অপেক্ষা করছে সবাই। চিত্রার কান্নার স্রোত বাড়ল। দু কদম বাহারের দিকে এগিয়ে গিয়ে কেবল উচ্চারণ করল, বাহার ভাই। বাহার থামিয়ে দিল চিত্রাকে। গম্ভীর স্বরে বলল, যাও রঙ্গনা, বখাটে বাহার তোমার না। জীবনে বাঁচতে হলে সুশীল সঙ্গী দরকার। বাহাররা কেবল মনের ফ্যান্টাসি। চিত্রার কত কথা বলতে গিয়ে বলা হলো না, আবার কত অনুভূতি না চাইতেও বলে দিল। বাহার ভাই তবুও নির্বাক। তবে তাই হোক, বাহার ভাইয়ের না হয় নাই হলো চিত্রা। ভিজে শাড়ি ভগ্ন হৃদয় নিয়ে চিত্রা যখন পা পারল সিঁড়ির দিকে, বাহার দু হাত মিলে আকাশ পানে তাকিয়ে বলল, শুনছো গো মেঘ? বাহার আর গিটার ছুঁয়ে দেখবে না। অষ্টাদশী হৃদয়ে বাহার আর এক্কা দোক্কা খেলবে না। বাহার যে খুব নির্মমভাবে সেই দুটো জিনিসই ভেঙে দিয়েছে। বাহারের আর কেউ নেই মেঘ, না গিটার, না অষ্টাদশী। চোখ বন্ধ করে আপন মনে গেয়ে উঠল রঙ্গনার বাহার ভাই। ভালোবাসা যদি হয় পাঠশালা, প্রেমের আর এক নাম কাঁটার জ্বালা, কাঁটার জ্বালা। নীরব নির্জন কালো আকাশে পূর্ণিমার মেলা আজ। কি সুন্দর আকাশ! মেঘেরা ছুটে যাচ্ছে দল বেঁধে। খোলা রাস্তায় ফিনফিনে বাতাস। ঠিক 40 মিনিটের মাথায় অবনী বেগম তার কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালেন। বুকের মাঝে কেমন থেকে থেকে কম্পনের সৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে তো মনে হচ্ছে শ্বাসই বন্ধ হয়ে যাবে। এমনটা তো হওয়ার কথা ছিল না। অবনী বেগমের 22 বছরের সাংসারিক জীবনে সে আমজাদকে কখনোই স্বামী হিসেবে মন থেকে মানতে পারেনি। তবে আজ কেন হারানোর ভয়? হয়তো মায়া। এত বছর একটা মানুষের সাথে থাকলে মায়া পড়ে যায়, যে মায়ার টানেও মনে হয় মানুষটা থেকে যাক। এই মায়া আর অভ্যাসের কারণে কত মানুষকে ছাড়তে পারে না। অবনী ধীর পায়ে চারপাশের বাড়িগুলোতে চোখ বুলায়। অবশেষে কাঙ্ক্ষিত বাড়িটা পাওয়া গেল, বড় একটা অচেনা গাছের ডান দিকে। অবনী বেগম ধীর পায়ে হেঁটে গেলেন বাড়িটার সামনে। বাড়ির গেটের সামনে একটা লাইট জ্বলছে। লাইটের আলোয় বাড়ির মালিকের নাম জ্বলজ্বল করছে। অবনী বেগমের পা সেখানেই থেমে গেল। ইংরেজিতে বড় বড় অক্ষরে লেখা, মিসেস জেসি ফ্রাঙ্কিং। অবনীর হৃৎপিণ্ড স্বাভাবিকের তুলনায় বেশ দ্রুতই চলছে। ঠিক এই মুহূর্তে এসে অবনী বেগমের মনে হলো তার বোধহয় বাড়িটার ভেতর যাওয়া উচিত হবে না। ভিন দেশে যা লুকিয়ে আছে তা ভিন দেশেই না হয় লুকিয়ে থাক। বয়স তো অনেক হলো, আর কদিনই বা বাঁচবে। কি দরকার হাহাকার নিয়ে বাঁচার? এর চেয়ে জীবন যেমন চলছে তেমনই না হয় চলল। অপ্রত্যাশিত কিছু না হয় আড়ালেই রইল। জেনে গেলেই তো দূরত্ব বাড়বে। আমজাদ সওদাগর তো তাকে কম ভালোবাসা দেননি। সেই ভালোবাসা আগলে রাখতে পারল না, বরং প্রতিহিংসার অনলে দগ্ধ করতে চেয়েছিল বারবার সেই সওদাগর পরিবারকে। কিন্তু কখন যেন আষ্টে পৃষ্ঠে সেই পরিবারের মায়ায় পড়ে গেল, টেরই পেল না। অথচ অসময়ে মায়া বেড়ে কি লাভ? হারানোর পর মায়া কেবল বিলাসিতা হয়ে রয়। অবনী বেগম আধার রাস্তায় আবার পা বাড়ায়। হসপিটালে ফিরে যাওয়ার অত ব্যস্ততা নেই, ধীর পায়েই যাওয়া যাবে। চারপাশে ততক্ষণে ভোরের আলোও ফুটে যাচ্ছে। নীলাভ আকাশ, শীতল প্রকৃতি। অবনী বেগম হাঁটতে হাঁটতে ডুব দিলেন অতীতে। আজকের এই শক্তপোক্ত অবনী বেগম এমন কখনোই ছিলেন না। অজ পাড়া গাঁয়ের এক সহজ সরল মেয়ে ছিল সে। বাবার সে ছিল তাদের ছোট্ট কুটিরের সদস্য। অবনী বেগমের বয়স তখন কত হবে?
15 কিংবা 16। গ্রামে ঘুরে বেড়ানো উড়নচণ্ডী ছিল সে। এ পাড়া ও পাড়া, এ গ্রাম ও গ্রাম করেই তো জীবন কাটছিল বেশ। পড়াশোনাও করতো না। তখন পড়াশোনার ততটা মূল্য ছিল না, তাও আবার মেয়েদের। তার উপর অজ পাড়াগা। পঞ্চম শ্রেণীতে থাকাকালীন সমাপ্তি ঘটিয়েছিল পড়াশোনার। দেখতেও বেশ ছিল। বাবা ছিল দিনমজুর। সারাদিন খেটে খুঁটে যা রোজগার করত, তা দিয়ে বাবা মেয়ের সংসার দিব্যি চলত। একদিন সময়টা ঠিক গ্রীষ্মের মাঝামাঝি। উত্তপ্ত দুপুরে গরমের তীব্রতায় যান যায় যায় অবস্থা সকলের। কি গরম! অথচ অবনী বেগম সেই দুপুরেও বেশ আরামে পাড়া ঘুরে বেড়াচ্ছে। শরীরে একটা চকচকে হলুদ রঙের থ্রি-পিস। গোসল করায় চুলগুলো খোলা, যা বাতাসে দোল খেয়ে যাচ্ছে। গলায় একটা তাবিজ। শুকনো সরু দেহখানা নিয়ে সে জারুল গাছের তলায় বসে কামরাঙা খাচ্ছে বেশ আয়েশ করে। সাথে তার বন্ধু বান্ধবের দল। হুট করেই সেখানে পুলিশের জিপ গাড়ি এসে থামল। এলাকায় তখন ডাকাতের প্রকোপ বেড়েছে, বিধায় নতুন অনেক বড় বড় পুলিশ অফিসারের পোস্টিং হয়েছিল সেটায়। পুলিশের গাড়ি দেখতেই অবনীর বন্ধু বান্ধব সব ছুটে পালালো। আকস্মিক ঘটনায় তাজ্জব অবনী বেগম। অবনী বেগমের ছোটবেলা থেকেই একটা সমস্যা ছিল, আকস্মিক কোনো কিছু সে নিতে পারত না। মাঝে মাঝে সে উদ্ভট কথাও বলে ফেলতো উত্তেজিত হয়ে। সেদিনও ঠিক এমনটা হলো। পুলিশ দেখে সব ছেলেমেয়ে যখন পালিয়ে গেল, অবনী তখনও ঠাঁই বসে আছে। তখন ছেলেমেয়ে পুলিশকে বাঘ ভাল্লুকের মতো ভয় পেত, যেন কি ভয়ঙ্কর প্রাণী এই পুলিশ। জিপ গাড়ি থেকে তখন বেশ সুঠামদেহী শ্যামলা বর্ণের একজন গম্ভীর মতন পুরুষ নেমে এলো। নেমেই সে অবনীর কাছে চলে এলো। অবনীর হাতে কামরাঙা, চোখে বিস্ময়। লোকটি অবনী বেগমের কাছে এসে ভরাট স্বরে প্রশ্ন করলেন, এই নারী, গাছতলায় কি শুনেই? ভর দুপুরে এমন জঙ্গলে কি করছেন? অবনী বেগম এর আগে কখনো অপরিচিত পুরুষের সান্নিধ্যে যায়নি। সেদিন হঠাৎ অপরিচিত পুরুষটিকে সামনে দেখে ভয়ে অস্বস্তিতে তার চোখ টলমল করে উঠল। ঠোঁট উল্টে ফেলল। কেঁদে দিবে দিবে ভাব। অবনীর লম্বাটে মুখখানায় কালো মেঘের আনাগোনা দেখে ভড়কে গেল পুলিশের পোশাকে থাকা গম্ভীর মানবটা। ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, এই যে জারুল কন্যা, কেঁদো না কেঁদো না, ভয় পাচ্ছ? আমি তোমায় বকিনি তো। জারুল কন্যা নাম শুনতেই অবনী বেগমের কান্না থেমে গেল। সেই প্রথম অবনী বেগমের মনে কোনো পুরুষের আদল ভেসে উঠল। সেই প্রথম অবনী বেগম কিছু ভিন্ন অনুভূতির সাথে পরিচিত হলেন। হঠাৎ গাড়ির হর্নে ধ্যান ভাঙে অবনীর। অতীত ভাবতে ভাবতে আকাশের নীলাভ রং সরে গিয়ে সাদা সাদা মেঘ ভরে গেছে। দিনের আলোও ফুটে গেছে। অবনী বেগম হসপিটালের সামনে চলে এসেছে। টেরই পেল না, অতীত এমনই মধুময় জিনিস যা ভুলিয়ে দেয় বর্তমান। তাই তো মানুষ সদা আফসোসের গান গায় অতীত নিয়ে। আজ শনিবার। সওদাগর বাড়িতে তুমুল নীরবতা। হইচই নেই কোনো রকমের। তৃষান আর দিশান আজ হোস্টেলে চলে গিয়েছে। ওহি ভার্সিটিতে, চিত্রা নিজের কলেজে। ছেলেরা যার যার কাজে। তুহিন গতকাল রাগ করে যে বাইরে গেল, আর ফিরে আসেনি। তুহিনের রাগ বরাবরই অনেক বেশি। খুব সহজে না রাগলেও রাগ উঠলে আর হুঁশ থাকে না। চঞ্চল বাড়িটা কেমন নিস্তব্ধতায় ছেয়ে গেল। খাবার টেবিলের হইচই আর হয় না। টিভির চ্যানেল নিয়ে ভাই বোনদের আর মিছে মিছে তুমুল ঝগড়া হয় না। মাছের বড় টুকরোটা কে খাবে তা নিয়ে আরেক দফা বাক বিতণ্ডাও আর হয়নি। কেমন বাড়িটার প্রতিটি কোণায় হাহাকার লেপটানো। আফজাল সওদাগর তার নিজের ঘরে শুয়ে আছেন, কপালে হাত রেখে চোখ দুটি বন্ধ। রোজা সওদাগর কপালের ঘাম মুছতে মুছতে ঘরে প্রবেশ করতেই তার চোখ যায় স্বামীর নিস্তব্ধ দেহটার দিকে। রোজা বেগমের বড্ড মায়া হয় স্বামীর জন্য। স্বামীর জন্য এই রোজা সওদাগর কত কিছুই না করেছে, কত অন্যায় না মেনে নিয়েছে, কেবল স্বামীর মুখে হাসি দেখার জন্য। অথচ আজ সেই স্বামী কিনা নিশ্চুপ। এ পরিবারটাকে সবসময় এক আঁচলের ছায়াতলে সে রাখতে চেয়েছিলেন। তবুও আজ কোথাও যেন ভাঙার সূত্রপাত দেখা দিয়েছে। একটা নারীর কাছে সংসারের চেয়ে বড় আর যে কিছুই নেই। স্বামীকে এক ধ্যানে মগ্ন হতে দেখে রোজা সওদাগর স্বামীর পায়ের কাছটায় এসে বসলেন। ধীর কণ্ঠে শুধালেন, আপনি কি জেগে আছেন? আফজাল সওদাগরের ধ্যান ভাঙল, কিন্তু অবস্থার পরিবর্তন করলেন না। যেমন আছে তেমন থেকেই বললেন, হ্যাঁ জেগে আছি। কিছু বলবে? আপনার কি মন খারাপ? মন খারাপ হওয়াটা স্বাভাবিক না রোজা? যে ভাইদের জন্য এত কিছু করলাম, আজ তারাই দাম দিচ্ছে না। এর চেয়ে কষ্ট আর আছে বলো? মা বাবা যখন মারা গেলেন, দুটো ভাই একটা বোনের বটগাছ হয়ে দাঁড়ালাম আমি। অথচ আজ আমি মূল্যহীন। রোজা সদাগরের খারাপ লাগলো। তার স্বামী প্রীতি বেশি। স্বামীর কষ্ট সে মানতে পারে না কখনোই। রোজা সদাগর আশ্বাসের স্বরে বললেন, আপনি চিন্তা করবেন না। নুরুল আজকাল কেমন হয়ে গেছে। বয়স বাড়ছে তো। আর আপনি তো চিত্রের বিয়ের কথা আটকাতে চেয়েছিলেন। তা আটকেছে। আপাতত দেখে গেছে। পরে কথা আগানো হবে বলা হয়েছে। আর মন খারাপ করবেন না।
আফজাল সওদাগর ধপ করে উঠে বসলেন। চোখ তার কেমন হলদেটে ভাব। সে তার স্ত্রীর হাত দুটো মুঠো করে ধরল। কেমন অসহায় কণ্ঠে বলল, পাপের ভার নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের বিবি। তুমি আমারে অভিশাপ দিছিলা, তাই না? তাই তো আজ এই অবস্থা আমার। স্বামীর কথায় আঁতকে উঠল রোজা। তওবা করে বললেন, কি বলেন আপনি? আপনার অভিশাপ দেওয়ার আগে আমার জিহ্বা খসে পড়ুক। আর আপনি যা পাপ বলছেন সেটা আদৌ পাপ না। আপনি তো জানেন, আর আমার আল্লাহও জানে সেটা। আপনি এসব ভাববেন না। আফজাল সওদাগর অনবরত মাথা নাড়তে নাড়তে বললেন, এটা পাপই বিবি। আমি তোমাদের ঠকিয়েছি। নিজের স্বার্থে আরেকজনকে ঠকিয়েছি। ওদের মৃত্যুও তো আমায় অভিশাপ দিয়েছে। স্বামীর কথায় ভড়কে গেল রোজা সওদাগর। উৎকণ্ঠিত কণ্ঠে বললেন, কাদের মৃত্যু? আফজল সওদাগর উত্তর দিলেন না। আফসোসের অশ্রু কুড়িয়ে গেল তার গাল বেয়ে। গরমে ঘেমে নিয়ে একাকার চিত্রা। সাদা কলেজ ইউনিফর্মটা লেপ্টে গেছে শরীরে। চুলের মাঝে 2 বেনি। পিঠে বউয়ের ভারী ব্যাগ। গতকাল তার দেখাদেখিটা সে অবধি সীমাবদ্ধ ছিল। মাহাত আবদুল্লা ভাইয়ের কারণে তা বেশি দূর অবধি আগায়নি। আবার নওশাদ নামের লোকটাও বলছে সময় নেওয়া উচিত দুই পক্ষের। চিত্রার মনে কেমন যেন অশান্তি। বিরক্তিতে শরীরের প্রতিটা অঙ্গ জ্বালা দিয়ে উঠছে। জীবনটা তার এত অসহ্য ছিল না কখনো। আগে তার বাবা তাকে পছন্দ করতো না। সে জানতো না বাবা কেন তাকে অপছন্দ করত। কিন্তু যখন সে জানল বাবার অপছন্দের কারণ, তখন থেকে চিত্রা নিজেই আর নিজেকে পছন্দ করছে না। জীবনটা হঠাৎই বিভীষিকাময় হয়ে উঠল। এই চিত্রা, দাঁড়া! পথের মধ্যে চিরপরিচিত কণ্ঠ শুনে দাঁড়ালো চিত্রা। পিছু ঘুরতেই চোখে পড়ল ওহি আপার লাল টুকটুকে মুখটা। গরমে লাল হয়ে গেছে। চিত্রা কিঞ্চিত হাসল ওহি আপাকে দেখে। ওহি ততক্ষণে চিত্রার কাছে চলে এসেছে। আপা, তোমার ক্লাস শেষ? না রে, ভালো লাগছে না। যা গরম, বাসায় গিয়ে ঘুম দিব। তোর ক্লাস শেষ? হ্যাঁ আপা। তো চল, একসাথেই বাসায় যাই। ফুচকা খাবি চিত্রা? ওহি আবার প্রস্তাবে অবাক হলো চিত্রা। ওহি কখনোই বাইরের খাবার পছন্দ করে না। আর আজ সে কিনা ফুচকার কথা বলছে। চিত্রার অবাক বিস্মিত মুখখানা দেখে পিছলে হাসল ওহি। বাঁকা হেসে বলল, কিরে, খাবি না? চিত্রা দ্রুত মাথা নাড়ল, যার অর্থ সে খাবে। ওহি মিষ্টি হেসে চিত্রাকে নিয়ে পাশের একটা পার্কে গিয়ে বসল। পাশের থাকা ফুচকার দোকানটা থেকে 2 প্লেট ফুচকা দিতে বলল। চিত্রা তখনও অবাক। ওহি চিত্রার অবাক ভাবটাকে তেমন পাত্তা না দিয়ে আশেপাশে দেখতে লাগলো। দেখতে দেখতে হুট করে বলে উঠল, একটা সিক্রেট শুনবি চিত্রা? চিত্রা তখন তার ব্যাগের ভেতর থেকে পানির বোতলটা বের করছে। ওহির কথায় ভ্রু কুঁচকে বলল, কি সিক্রেট আপা? ওহি বিবশ কণ্ঠে বলল, তোর ফুল গাছের টবগুলো আমি ভেঙেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে তাড়াতাড়ি।